আসসালামু আলাইকুম। কেমন আছেন সুধী দর্শক মণ্ডলী? নিশ্চয়ই যে যেখানে বসে আমাদের স্বাধীন দেশ টিভির লাইভটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বরাবরের মতো অগ্রগামী মহিলাদের নিয়ে আমাদের আয়োজন আমি নারী অনুষ্ঠানের ৪র্থ পর্ব নিয়ে এসেছি আমি সোনিয়া সামিয়া। আজকে আমাদের সাথে যেই ৩ জন নারী উপস্থিত আছেন তাদেরকে আপনারা সবাই চিনেন, সবাই জানেন। কমিউনিটিকে উজ্জ্বল করে রেখেছে এই ৩ নারী। কি বলেন? আমরা কি শুরু করব আমাদের অনুষ্ঠান? নিশ্চয়ই শুরু করব। তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের পরিচয় পর্বে। আমাদের সাথে সর্বপ্রথম যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর ইলমি রহমান, যিনি শারজা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি একজন ডক্টর এবং তিনি একজন জেনারেল ফিজিশিয়ান। ডক্টর ইলমি রহমান। আসসালামু আলাইকুম সোনিয়া। ওয়ালাইকুম আসসালাম ইলমি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সম্পর্কে আমি ভালো আছি। আপনার সম্পর্কে আমরা আরো অনেক কিছু শুনবো। আপনি একটু অপেক্ষা করুন। আমাদের এখন পরিচয় পর্ব চলছে। আমাদের দ্বিতীয় যিনি গেস্ট আছেন উনি হচ্ছেন একজন অ্যাডভোকেট এবং হাউসওয়াইফ। তার নাম হচ্ছে মিসেস সেলিনা আক্তার লিনা। উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে দুবাই থেকে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? কিছু মনে করবেন না দর্শক মন্ডলী, আপা আপনার মাইকটা অফ আছে, মাইকটা অন করতে হবে। জি জি, কথা বলুন। আসসালামু আলাইকুম। কথা বলছি অ্যাডভোকেট সেলিনা আক্তার লিনার সাথে। আমি ভালো আছি। আপা, আপনাকে দেখে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের সঙ্গেই থাকুন, আরো বিস্তারিত শুনবো আপনার সম্পর্কে। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ গেস্ট, যার নাম হচ্ছে মিসেস শারমিন নাহার প্রিয়াঙ্কা। উনি আমাদের সঙ্গে আবুধাবি থেকে সংযুক্ত হয়েছেন। মিসেস শারমিন নাহার প্রিয়াঙ্কা। আসসালামু আলাইকুম শারমিন, কেমন আছেন? দুঃখিত, ওনার মাইকটা সম্ভবত হয়তো মিউট করা আছে। মিসেস শারমিন নাহার প্রিয়াঙ্কা, উনি আমাদের সাথে আবুধাবি থেকে সংযুক্ত হয়েছে। জি জি, শারমিন আপনি কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে অনেক বেশি ভালো আছি, কারণ দুবাইয়ের এই স্বাধীন দেশ টিভি পক্ষ থেকে যে ইনভিটেশন পেয়েছি এবং সেখানে আমি সংযুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। সকল টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমরাও খুব আনন্দিত প্রিয়াঙ্কা, আপনার সম্বন্ধে আরো বিস্তারিত শুনবো, একটু অপেক্ষায় থাকুন। যাই হোক, আমাদের পরিচয় পর্ব আমরা সেরে ফেলেছি। আমরা এখন প্রথম যার সাথে কথা বলবো তিনি হলেন ডক্টর ইলমি রহমান। উনি একজন জেনারেল ফিজিশিয়ান। উনি শারজা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। মিসেস ইলমি রহমান। জি ইলমি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরাও খুব আনন্দিত আপনি আমাদের সঙ্গে আছেন স্বাধীন দেশ টিভির সঙ্গে। আমরাও খুব খুশি আপনাকে পেয়ে। যাই হোক, জি, তো যাই হোক, আমি আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা সংক্ষেপে ডক্টর ইলমি রহমান সম্পর্কে কিছু যদি আমাদেরকে বলেন। আমি মানে সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, আমি এখানেই পড়াশোনা করেছি, ও লেভেল কমপ্লিট করে তারপর এমবিবিএস চিটাগং এ ডক্টর নুরুল ইসলাম স্যার
ওনার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ে আমি ওখান থেকে পাশ করি। তারপরে ঢাকায় এসে আমি সেন্ট্রাল হসপিটাল, তারপর জাপান বাংলাদেশ হসপিটাল, তারপর শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে প্রফেসর ফিরোজ কাদিরের আন্ডারে সার্জারি বিভাগে ট্রেনিং করেছিলাম। তারপরে আমি দুবাইতে এসে আমি এখানকার পরীক্ষা দিয়ে এমওএইচ লাইসেন্স যেটা বলে ওটা পাশ করে আমি এখানে প্রায় 10 বছরের উপর, প্রায় 11 বছর হয়ে গেছে এখানে কাজ করছি শারজাতে। তো ইদানিং আমি কাজ করছি রোলা শারজাতে, এটা সেন্টার বলতে গেলে যেখানে বাংলাদেশিরা বেশি যাতায়াত করে। ওখানে আমি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে এখন কাজ করছি আর কি। আচ্ছা আচ্ছা, এমনি আমি যেটা জানতে চাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ডক্টরদের চাহিদাটা কেমন, আর এখানে মহিলা ডাক্তারদেরকে কি কি সুবিধা রয়েছে বলে আপনি মনে করেন, কি ধরনের সুবিধা আপনারা পান অ্যাজ আ বাংলাদেশি ডক্টর? এখানে আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে এবং মাশাআল্লাহ আগের তুলনায় বা মানে অনেক বাংলাদেশি মহিলা ডাক্তার আছে যারা মেডিকেল সেন্টারে, হসপিটালে, ক্লিনিকে কাজ করছে এবং তারা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্ন ভাবে হেল্প করছে আর কি, সাহায্য করছে। তো এটা আর সুবিধা হচ্ছে যে বাংলাদেশি মহিলা হিসেবে যে আমাদের কাছে শুধু মানে মহিলা যে পেশেন্ট আসছে, নারী পেশেন্ট আসছে তা না, আমাদের কাছে ছেলেরাও আসছে, পুরুষরা আসছে, ফ্যামিলি আসছে, বাচ্চারা আসছে। তো একটা ব্রড মানে কি আছে, ক্লাস আছে। তো আমি যেটুকু আর কি জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশিরা যখন একজন ডাক্তারের কাছে যায় তখন আসলে প্রপার ভাবে সেটাকে আসলে ওনার আসলে প্রবলেমটা কি সেটাকে প্রপার ভাবে এক্সপ্লেনেশন করাটার জন্য কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো ইংলিশে আমরা সেভাবে বলতে পারি না, সেটা হয়তো বাংলায় বললে ভালো হয়। সেটার ব্যাপারে যদি কিছু একটু বলেন, মানে আপনার বেসিকলি আপনাদের কি ধরনের পেশেন্ট আসে আপনার কাছে? আমার কাছে বিশেষ করে মানে বাংলাদেশি পেশেন্ট বেশি আসে এবং মানে ওরা অনেক খুশি হয় এবং এসেই বলে যে আপনি আমার দেশি মানুষ, আপনার সাথে আমি বাংলায় কথা বলতে পারছি, এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং ওরা অনেক কমফোর্টেবল করে আর কি। এবং ওই জায়গাটাকে আমরা অবশ্যই অনেক শ্রদ্ধা করি এবং খুব খুশি হই, একটা আপনত্ব ফিল করি এবং যতটুকু করার চেষ্টা করি। এটা একটা। আর ওরা যেটা হচ্ছে যে অন্য দেশের ডাক্তারদেরকে ওরা যেভাবে খুলে বলতে পারছে না ওদের প্রবলেমটা। হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই আমি বলছি যে আসলে এক্সপ্লেনেশনটা করা বাংলাদেশি নাগরিক হিসাবে একজন ডক্টরকে যে অনেক কিছু ইংলিশে এক্সপ্লেন করাটা ওদের জন্য হয়তো ডিফিকাল্ট, যেটা বাংলায় একজন বাঙালি ডক্টর সেটা বুঝতে পারবে যে আসলে ওর আসলে ফিলিংসটা কি বা প্রবলেমটা কি। হ্যাঁ সেটাই। আর যেটা হচ্ছে আমি শুধু বাংলা না, আবার একটা মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজও বলতে পারি, হিন্দি, ইংলিশ কিছুটা আনতেও পারি, ওইখানেই বড় হয়েছে। তো ওরাও আসছে। তো এটা ল্যাঙ্গুয়েজ একটা বড় অ্যাসপেক্ট, মানে ভাষা। জি অবশ্যই, জি জি কমফোর্টেবল ফিল করে যদি আপনারা তাদের ল্যাঙ্গুয়েজে সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন আর কি। তবে আমি সত্যিকারের কথা বলতে মানে আমি খুবই ধন্য ফিল করি যে বিদেশে বসে আমি যেরকম প্রবাসীদেরকে ফিল করতে পারছি, তাদের কথা বুঝছি এবং তাদের মানে বুঝাতে পারছি। জি অবশ্যই অবশ্যই। তো এই নিয়ে আমি আপনার তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি যে বাংলাদেশি নার্স আমিরাতে আমরা কম দেখতে পাই, সেটার আসলে কারণটা কি? কেন ওনাদেরকে, মানে এটা আসলে কি কারণ হতে পারে যে এত আমরা যেমন ইন্ডিয়ান, আপনার নেপালি, ফিলিপিনোস প্রচুর পরিমাণে দেখতে পাই হ্যাঁ নার্স হিসাবে, তো সেইখানের ব্যাপারে যদি আমাদের সাথে কিছু একটু শেয়ার করেন। আমি খুবই খুশি আপনার এই প্রশ্নটা দিয়ে, বিকজ সত্যি কথা বলতে যে মানে আমি নিজেও এই কথাটা ভাবতাম আগে যে চারিদিকে অন্য দেশের নার্সরা আছে, তো আমার দেশের নার্সরা কেন আসতে পারছে না, কেন আসে না। জি জি। আমি এর জন্য ওদেরকে আমি কোয়েশ্চেন করছি, মানে প্রশ্ন করছি যারা এখানকার অন্য দেশের নার্সরা, যে তোমরা কিভাবে এসে, বিভিন্ন দেশের নার্স থেকে আমি প্রশ্ন করেছি এবং জাস্ট বোঝার জন্য, জানার জন্য যে আমাদের ডিফারেন্সটা ওদের সাথে কোথায়, কেন এই ঘাটতিটা। তখন আর কি এটা জানতে পারলাম যে ওদের সুন্দর একটা চ্যানেল আছে বা ওদের এজেন্সি আছে যারা ওদেরকে একদম মানে একদম
ক থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত ওদেরকে হেল্প করছে এখানে আসে। জি, জি, এবং সবচেয়ে যেটা মানে মাশাআল্লাহ যে ওরা পরীক্ষাটা যে এমওএইচ লাইসেন্সের যে রেজিস্ট্রেশন পরীক্ষাটা ওটা ওরা ইভেন মানে অনলাইনে ওরা ওদের দেশে দিয়ে তারপর এখানে আসছে। জি, আর জি, এটা একটা ব্যাপার যে এজেন্সি চ্যানেল এরকম যদি কোনো সুযোগ আমাদের দেশে মেয়েরা পেত তাহলে হয়তো এখানে আসতে পারতো। সেটা জি, বোধহয় জি। ওই জায়গাটাতে একটা গ্যাপ আছে। আচ্ছা, সেটাই, সেটাই, আমি বুঝছি যে পরিবারের একটা সাপোর্ট মানে জি। মানসিকতা থাকতে হবে। হুম, হুম। আমাদের মেয়ে যারা নার্স বাংলাদেশে তাদেরকে জি, জি, জি। হেল্প করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সাপোর্ট জি, দেওয়া, জি। তাদের জি, এই জি, জি। ওই জায়গাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি অন্য দেশের মেয়েদেরকে দেখছি যে তারা সাপোর্ট পাচ্ছে। তাদের ইনফ্যাক্ট তাদের হাজবেন্ডরা খুব প্রাউড যে তার ওয়াইফ সেটাই, নার্স সেটাই। বাইরের দেশে সেই, এসে জি, কাজ করতে আসছে। তারা যথেষ্ট সাপোর্ট করে। তারপর এই আর কি, যে আমি যা বুঝলাম। জি। সেটাই, সেটাই। ধন্যবাদ ইমি। খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেনেশনটা দিলেন। আমার যেই পরের প্রশ্নটা সেটা হচ্ছে একজন মহিলা ডাক্তার মহিলাদের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আহ, অবশ্যই অনেক ভূমিকা রাখতে পারে। মানে এটা হচ্ছে গিয়ে যে এখানে আপনি তো জানেন যে ইউএইতে আমাদের মেয়েদের জি, যে কর্মজায়গা অনেক বড়। জি, এখানে জি, জি, অনেক বাংলাদেশি মহিলারা এসে কাজ করছে জি, জি, বিভিন্ন ক্ষেত্রে। তো জি, জি, ওদেরও মানে ওরাও আমার সাথে ধরেন মানে আমাদের মতো ডাক্তার যারা বাংলাদেশি নারী ডাক্তার তাদের কাছে হুম, এসে ওরা মানে বাংলায় কথা বলতে, মানে তাদের সমস্যাগুলো বলতে, শুধু যে শারীরিক অসুস্থতা তাও না, অনেক সময় তাও তারা তো নয়। মেন্টাল জি, জি, সাপোর্টের জন্যও আসে। তো আসে। ওই জি, জায়গায় সেটাই। আমরা তাদেরকে যথেষ্ট হেল্প করি। এটাই ওইটাই আচ্ছা। আমি যতদূর জানি আমার পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ। জি, জি, জি। ধন্যবাদ ইলমি। আমি আসলে জানি যে আপনি ডক্টর হওয়ার পাশাপাশি আরো কিছু করছেন। সেটার ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলেন। জি, আমরা বাংলাদেশি কমিউনিটিকে এবং এখানে আমি অন্য বাঙালি কমিউনিটির কথাও বলবো, জি, জি, যেহেতু আমরা এক ভাষা শেয়ার করি, যে সবাইকে আর কি আমরা মানে সার্ভ করছি বা বলতে পারেন যে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, ফুড ভিলেজ রেস্টুরেন্ট, যেটা দুবাই আল হাদাতে। এবং জি, এভাবে আমরা বাংলাদেশি কমিউনিটির সাথে মানে সুযোগ পাই আড্ডা জি, দেওয়ার, জি। চা খাওয়ার। সেটাই, সেটাই। আমরা আমাদের, কিন্তু আসলে ফুড ভিলেজের খুবই ফ্যান। আমরা খুবই পছন্দ করি ফুড ভিলেজের খাওয়া। সেই আর কি। জি, মনে করবেন যে একটা বড় আড্ডা আমাদের, যেটা আমরা জি, মিস জি, জি। করি প্রবাসে সবসময় এসে। মিস করি। জি, হ্যাঁ, সেটা যাতে আমরা কিছুটা তার কিঞ্চিৎ জানি আমরা এখানে অনুভব করতে পারি, জি, সেটাই জি, একটা সুযোগ করতে যে পেরেছি আমি আমার হাজব্যান্ড। তো জি, আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি ওনার ফুড ভিলেজে জি, আমি জি, আর জি, 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 জি। আছি এই আর কি। যাক, এমনি আপনার সঙ্গে আমরা আরো অনেক আপনার প্রশ্ন আমি আবার করব। আমি এখন একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি আমাদের লাইভটা সম্পর্কে, স্বাধীন দেশ টিভির। আমি যাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি, যাদের জন্য হয়তো আমাদের এই লাইভের আয়োজনটা সম্ভব হতো না। ওনারা হচ্ছেন আল জাহের পেইন্টিং অ্যান্ড জিপসাম ডেকোর, মাল্টিনেট এক্সচেঞ্জ, 4 স্টার এসজিসি, এসজিসি, আল আইন জুবলি রোড, চট্টগ্রাম। আপনাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমি সঞ্চালনায় আছি সোনিয়া সামিয়া, সার্বিক পরিচালনায় রয়েছে মাহবুব হাসান হৃদয়, এবং আমাদের টেকনিক্যাল লাইনটা যিনি দেখছেন উনি হচ্ছেন মহিউল করিম। আপনাদেরকেও সকলকে ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের নেক্সট গেস্টের কাছে, যিনি হচ্ছেন অ্যাডভোকেট সেলিনা আক্তার লিনা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আমরা খুবই আমার আনন্দিত সম্বন্ধে আপনাকে বলতে পেয়ে গেলে আমাদের বলতে হয় সঙ্গে। আমি উত্তরের জেলা শহর
জি আপা, আপনি কন্টিনিউ করেন, আপনার সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলেন, অবশ্যই প্লিজ। আচ্ছা আচ্ছা, উত্তরের শহর নীলফামারী থেকে এসএসসি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি সোভিয়েত ইউনিয়নে চলে যাই। সেখানে জি আন্তর্জাতিক আইন বিষয়ে গ্রাজুয়েশন করি এবং মাস্টার্স শেষ করার পরে দেশে ফিরে আসি। তারপর বাংলাদেশে আমি বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশিপের সনদপত্র নিয়ে কাজ শুরু করি। এ সময় যাদের সান্নিধ্যে আমি এসে কিছু সময় কাটাই, তারা হলেন ভাষা সৈনিক অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট বাসিত মজুমদার স্যার, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট 5 বছর অধ্যাপনা করি আমি। জি জি উত্তরা কলেজগুলো সাধারণত সন্ধ্যার সময় হয়, ক্লাস হয়, এর জন্য আমি তখন কিছু সময় ছিল, তখন কাজ করি শিক্ষক হিসাবে। পরবর্তীতে আমি 2000 আমি চাকরি করিনি, তবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি বরাবরই জড়িত ছিলাম। দুবাইতে যে বাংলাদেশ মহিলা সমিতি BWA ছিল, সেখানে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে বেশ কয়েক বছর ছিলাম। পরে শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতের অমিল হয়, নিজের আত্মসম্মান বজায় রাখতে গিয়ে আমি পদত্যাগ করি। আমার 3 সন্তান। জি জি বড় ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মাস্টার্স করছে যুক্তরাষ্ট্রে। তারপরে মেয়ে, তারপরে মেয়ে সে চেক রিপাবলিকে সে মেডিকেলে পড়ছে। তারপরে ছেলে, সেও ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ছে। এই অসাধারণ আপা, অসাধারণ। আপনার সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, আপনার সম্পর্কে। লেখালেখি করি, কবিতা লিখি, আঁকাআঁকি করি, গার্ডেনে কাজ করি, শখের কাজ করি, এই তো। অসাধারণ আপা, খুব ভালো লাগলো আপনার সম্পর্কে জানতে পেরে। আমরা আসলে অনেক কিছু জানতাম না আপনার সম্পর্কে। আপনি লাইফে এত সাকসেসফুল, মাশাআল্লাহ। তো খুব ভালো লাগলো আপনার সম্পর্কে জেনে। তো আমি অ্যাডভোকেট হওয়ার খাতিরে যে প্রশ্নটা আপনাকে আমি নেক্সট করতে চাচ্ছি, সেটা হচ্ছে সাধারণত একটি শ্রেণীর নারীদের আমরা দেখতে পাই অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে, কিন্তু আইনের কোনো প্রশ্রয় তারা নেয় না। তো এই ব্যাপারে যদি আমাদের কিছু বলেন তাহলে আমরা খুশি হব। আসলে একটি শ্রেণীর নারী শুধু নয়, মূলত সব শ্রেণীর নারীরাই আসলে আইনি সহায়তা নিতে চান না। এর কারণ বহুবিধ। প্রথমত, বেশিরভাগ মেয়েরাই অর্থনৈতিক নন। অনেক সময় তারা বুঝতেই পারেন না কি করতে হবে যাতে তারা আইনি সহায়তা না পান, এবং শিক্ষার অভাবটা একটা বড় কারণ। মেয়েদের সচেতনতার আরেকটি বড় কারণ বলে আমি মনে করি। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা, আর কিছু কি বলার আছে আপা? আর কিছু কি বলতে চাচ্ছেন এই ব্যাপারে? না, বললে তো আসলে অনেক কথাই বলতে হয়। মেয়েদের অনেক কথা বলতে হয় আসলে অসচেতনতা আর শিক্ষার অভাবটাই বেশি। অর্থনৈতিক কারণ, এগুলাই আসলে মূল কারণ মেয়েদের আইনি সহায়তা না নেবার পেছনে আসলে। আচ্ছা 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 আপা, আর আপনার কাছে আবার চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমিরাতে নারীদের চলাফেরায় যতটুকু নিরাপত্তা দেখা যায়, বাংলাদেশে কি অনুসরণ করতে পারে বলে আপনি মনে করেন আপা?
কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন আপা? আমি মনে করি বাংলাদেশে দেশ ভেদে পরিবেশ অনুযায়ী নারীদের বাংলাদেশে, তাই তো? হ্যাঁ, জি জি বাংলাদেশে, জি আপা। আসলে এক এক দেশের আসলে নিরাপত্তা সেই দেশের পরিস্থিতি অনুযায়ী তো ভিন্ন ভিন্ন জি হয়ে জি থাকে। তো আমাদের জি দেশে জি মেয়েরা শারীরিক এবং মানসিক প্রচুর পরিশ্রম করে। হ্যাঁ, জি তাই জি তাদের নিরাপত্তা এখানকার চেয়ে ভিন্ন। এখানে যে পরিস্থিতিতে মেয়েরা নিরাপত্তা পায়, সবচেয়ে বড় সুবিধা হলো যে সংখ্যা কম, নারী কম, তো সেই হিসেবে ওদের জন্য নিরাপত্তা দেওয়া সহজ হয়। আমাদের দেশ ছোট, কিন্তু মানুষ এত বেশি যে অনেক সবাইকে বেশি, ওইভাবে জি জি জি, নিরাপত্তা দেওয়াটাও দেওয়া আসলে খুব মানে সম্ভব কঠিন হয় না। একটা ব্যাপার। জি জি আর যেটা হ্যাঁ, আর দেশে কঠিন ব্যাপার। হ্যাঁ, জি 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 আর আমাদের দেশে সঠিকভাবে আইনটা প্রয়োগ করা হয় না। যদি করা হতো জি 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 এই জি, সেটাই আমারও তাই মনে হয়। যাই হোক আপা, ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। আমি নেক্সট প্রশ্ন যেটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে, কমিউনিটির উন্নয়নের ক্ষেত্রে নারীরা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আপা? সেলিনা আপা। ওকে। আপা আপনি কি আছেন আমাদের সঙ্গে? যাই হোক, আমার মনে হয় ওনার নেটে আসলে সমস্যা হচ্ছে। আমরা চলে যাব আমাদের সর্বশেষ গেস্ট যিনি আছেন, তিনি হচ্ছেন শারমিন নাহার প্রিয়াঙ্কা। মিসেস শারমিন নাহার প্রিয়াঙ্কা, উনি আবুধাবি থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মিসেস শারমিন নাহার প্রিয়াঙ্কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয়াঙ্কা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আজকে আরো বেশি ধন্যবাদ ভালো আমাদের লাগছে। সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমি এখানে এসে অনেক আনন্দিত। আমরাও এসিটিভির আপনাকে পেয়ে সকল ভীষণ আনন্দিত হয়েছি। কর্তৃপক্ষকে আমি আমার সালাম জানাচ্ছি, শুভেচ্ছা। জি আর জি জি সকল নারীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। হৃদয় ভাইয়াকে স্পেশাল ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছি, কারণ ওনার যে মানে আজকে যে টিভির মাধ্যমে আপনি এখানে সঞ্চালনা করছেন, আপনি একজন নারী। জি তো এই জি, যে আপনাকে বিকশিত করতে পারছেন, সেটা অনেক বড় একটা ব্যাপার। আর অবশ্যই অবশ্যই। এই অনুষ্ঠানের মাধ্যমে বিগত পর্বে আমি যাদেরকে দেখেছি, জি তাদেরকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে মাশাআল্লাহ জি তারা সমহিমায় বিকশিত, এবং এই অনুষ্ঠানটা জি, না হলে হয়তো আমি জানতে পারতাম না, তাদেরকে চিনতেও পারতাম অবশ্যই না। অবশ্যই। আমি তো আমি এটা আসলে অনেক মনে করি, বড় আমি একটা অনেক প্ল্যাটফর্ম। বছর ধরে, প্রিয়াঙ্কা আমি আপনাকে একটু ইন্টারাক্ট করছি, যে আমি অ্যাকচুয়ালি সংযুক্ত আরব আমিরাতে অনেক বছর ধরে বসবাস করি। এই ধরনের একটা অনুষ্ঠান আমার মনে হয় অনেক আগে হওয়ার দরকার ছিল, কিন্তু ধন্যবাদ জানাই হৃদয় ভাইকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের এই কমিউনিটির জন্য উনি করতে পেরেছেন। সো এটা আমাদের সব ডেফিনেটলি। মহিলাদের জন্য। আর আরেকটা যেটা কথা হচ্ছে যে দুবাইতে অনেক ভালো ভালো মহিলা আছে যারা নিজের জীবনে ভীষণভাবে সাকসেসফুল। এটা হয়তো অনেক আমরা যারা নর্মাল ভাবে ঘোরাফেরা করি আমরা অনেকেই হয়তো জানি না যে তারা আসলে কতটুকু সাকসেসফুল। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা কিছুটা কিছুটা আহ আহ আপনাদের ব্যাপারে শেয়ার করতে পারি, এটা এটা কিন্তু এটা কোনো অংশেই কম নয়। হ্যাঁ অবশ্যই, আজকে আমি যে জি গুণী দুইজন আপুর সাথে বসেছি, আমি নিতান্তই ক্ষুদ্র একজন মানুষ, তারপরও আমি আমি খুবই আনন্দিত আসলে যে আমি এখানে অবশ্যই আসতে অবশ্যই পেরেছি। অবশ্যই। প্রিয়াঙ্কা, আপনার সম্বন্ধে কিছু বলেন, আমরা শুনি যে শারমিন নাহার প্রিয়াঙ্কা আসলে কি কি করছেন, সেটা একটু অবশ্যই। জানান আ- যদি। জি অবশ্যই। আমি শারমিন নাহার প্রিয়াঙ্কা, আমার বাড়ি যশোর। তো জি যশোরেই আমার বেড়ে ওঠা, এসএসসি জি এইচএসসি এবং অনার্স আমি যশোর থেকে কমপ্লিট করি। যশোর সরকারি মহিলা কলেজ থেকে আমি ইংরেজি সাহিত্যে অনার্স কমপ্লিট করেছি, এবং 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আহ, হুম
স্কাইপে ভিডিও কলের মাধ্যমে বিয়েটা হয়। আচ্ছা আচ্ছা তারপর আমি সেই 2012 সালেই এখানে আসি, স্বামী সূত্রে আচ্ছা বসবাস করছি সেই আচ্ছা থেকেই তো। আচ্ছা আর আচ্ছা আমার দুটি সন্তান আছে, রূপসী ও বাংলা, তাদেরকে নিয়ে যে আমার ছোট্ট পৃথিবী, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ প্রিয়াঙ্কা। পাশাপাশি আমি আমার যে যশোরের একটা আঞ্চলিক সমিতি আছে, তো সেখানে আমি মহিলা সম্পাদিকা হিসেবে আছি, এবং ছোট করে আমি আছি আমার আবুধাবিতে যে রাজনৈতিক সংগঠন জি বঙ্গবন্ধু জি পরিষদ কেন্দ্রীয় জি জি কমিটি, জি জি সেখানে জি আমি জি মহিলা সম্পাদিকার দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ। অসাধারণ প্রিয়াঙ্কা, অসাধারণ। আর আমি একটু একজন নারী সংস্কৃতি মনা হিসাবে আপু। সেটা আমি কথা শুনেই বুঝতে পারছি। নারী হিসাবে প্রবাসে কিভাবে কাটাতে হয় সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন প্রিয়াঙ্কা আপনি। এখন তো অভিজ্ঞতা হয়ে গিয়েছে, একটু বলতে পারবো। প্রথম যখন জি এসেছিলাম মনে হতো যে কেমন দেশে এসে পৌঁছালাম, শুধু ধুধু জি মরুভূমি আর অনেক গরম, কোনো গাছ নেই, মানুষ নেই, কাউকে চিনি না জি ভালোভাবে। মানে জি 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 নিজেকে কিভাবে ফ্লারিশ করব, সবকিছু ছেড়ে এসে অনেক একা লাগতো। জি 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 পরবর্তীতে মানে দেখতাম, প্রথম প্রথম দেখতাম যে সবাই কিভাবে সময় কাটাচ্ছে, এই যে মানুষ কমিউনিটিতে কিভাবে বেড়ে উঠছে। হুম হুম তখন তো আমি ওইভাবে পরিচিত ছিলাম না, বা আমার কেউ ছিল না, বন্ধু মহল ছিল না। কিন্তু হুম আমি হুম, সবাইকে দেখে ভীষণ ভাবতাম মনে মনে যে আল্লাহ, একদিন আমারও হয়তো বা এমন হবে যে 5টা বন্ধু হবে, আমাকে কেউ জি জি চিনবে, ভালোবাসবে, যে বোনের জি মতো জি জি বা ফ্রেন্ডের মতো আমি মিশবো, আমি আমাকে বিকশিত করব। কারণ হুম হুম বন্ধু হুম হুম, প্রয়োজন আছে জীবনে। জি এবং অবশ্যই বন্ধুর সাথে অবশ্যই। একটা কথা বললে, একটু প্রাণ খুলে হাসলে দেখবেন যে আপনার আচ্ছা সব দুঃখ সেটাও কিন্তু ধরে ভালো পড়ে লাগে। গেছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ আপু। হ্যাঁ, তো বন্ধু যদি তারপর কি হলো, সেরকম বন্ধুর মতো হয়, সেই ধরনের বন্ধু ডেফিনেটলি দরকার। সেইটাই আবার বন্ধু বন্ধুর মতো হতে হবে। তো এভাবে করে মানে আমি দিন গেল, আর আলহামদুলিল্লাহ আমার সংগ্রহে বা আমার জীবনে অনেক অনেক ভালো মানুষের সাথে পরিচয় হলো। আমি জি এখন অনেক ভালো আছি, আমার অনেক বন্ধু আছে, আমি হ্যাপি। মানে এই এখন আসলে কি হয় যে বিদেশে আর ব্যস্ততার আরেকটা ইয়ে আছে, যে আমি আমার যেটা বললাম, আমাদের সংগঠন সমিতি যেটা যশোর সমিতি, জি ওখানে জি কিন্তু আমরা জি জি জাতীয় জি প্রোগ্রাম গুলো আপু, সমস্ত আচ্ছা জাতীয় আচ্ছা প্রোগ্রাম, তারপর ঈদ পুনর্মিলনী, তারপরে হচ্ছে পহেলা বৈশাখ, এগুলো করতাম। এবং আচ্ছা আচ্ছা বাচ্চাদের জন্য খেলাধুলা, দেশীয় সংস্কৃতি চর্চা, সবকিছু, মানে এগুলো কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে। আমরা আমাদের অবশ্যই শিকড়কে, অবশ্যই। অস্তিত্বকে খুঁজে পাই। তো আর সেই এভাবে ক্ষেত্রে করে। যদি আপনি আপনার মধ্যে যদি একটু সংস্কৃত সংস্কৃত মনা থাকে, মন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই জিনিসটা খুবই দরকার যে একটা প্রোগ্রাম করছি বা কোথাও যাচ্ছি, হ্যাঁ, নিজেকে উপস্থাপন করলাম সেভাবে, সেই জিনিসটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আর কি, নিজের জন্য, নিজের জি ভালো আপু। লাগার জন্য। জি তো জি আমি সেটাই আপু, সেটাই। আমি চেষ্টা করি সবসময় যে বিদেশে যে লাইফটা যেভাবে কাটাবো, যে আমি বিদেশে এসেছি, ডেফিনেটলি আমি জি আমার অস্তিত্বকে, আমার শিকড়কে ঠিক রেখে আমি এগোবো, তাহলে আমি বাইরে নিজেকে ফ্লারিশ করতে পারবো ইনশাল্লাহ, এটা অটোমেটিক হয়ে যাবে। তা না হলে জি আমি জি যদি এটা আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি আপু, আমি ওদেরকে নিয়ে আমাদের মানে জাতীয় সঙ্গীত বলেন বা যে যা কিছু আছে, বা সব দিক মিলিয়ে বাঙালি কালচার, বাংলা কথা থেকে শুরু করে, আমি জি জি ওদের পেছনে আমি একটু পরিশ্রম বেশি করি। যেহেতু আমি অনেককে দেখেছি, অনেক সময় দেখা যায় যে বাইরের বাচ্চাগুলো ঠিকভাবে বেড়ে উঠছে না। জি তো জি জি যাক, জি সেটাই সেক্ষেত্রে সেটাই। এভাবে আছি আপু। আচ্ছা, অসাধারণ প্রিয়াঙ্কা, খুব সুন্দর করে বলছেন, খুব ভালো লাগছে। আম, ধন্যবাদ আপু। এখন আমি আমি আপনার কাছে আবার আসব। আমি এখন আবার আমি সেলিনা, অ্যাডভোকেট সেলিনা আক্তার লিনা আপা আমাদের সাথে আবার সংযুক্ত হতে পেরেছেন, আমি ওনার কাছে আবার ফিরে যাব। আপা আপনি আছেন? সেলিনা আপা আপনি কি আছেন? জি আছে। আচ্ছা, আপনার আপনার সাথে যেটা নিয়ে কথা বলছিলাম, জি আমি আছে। আবার সেই প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে কমিউনিটির উন্নয়নের ক্ষেত্রে নারীরা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আপা? সোনিয়া, আমি মাঝে মাঝে আপনার কথাগুলো শুনছি না। জি আপা, আমি কি আবার বলবো আপনাকে? আমি প্লিজ আমি আবার। জিজ্ঞেস করছিলাম যে জি কমিউনিটির উন্নয়নের ক্ষেত্রে জি। নারীরা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? কমিউনিটির উন্নয়নে নারীদের ভূমিকা ব্যাপক। সেটা সাধারণত ঘর থেকেই শুরু হয়,
ঘরে নারীরা জি জি তাদের সন্তানদের ছেলে মেয়েদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে মানুষ করার মাধ্যমে কমিটির উন্নয়ন করে থাকে সাধারণত। যে কোনো ধর্মীয় বলি, ভাষাগত দিক, কালচারাল সাংস্কৃতিক দিক ঘর থেকেই শুরু হয়। তো এইভাবে আমরা যখন কমিটিতে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করি, সেসব বাচ্চাদের উপর যথেষ্ট প্রভাব পড়ে। আমি যেমন আমার ছেলে মেয়েদের বড় দুটোকে, ছোটটাকে পারিনি, বড় দুটোকে গান শিখিয়েছিলাম, নাচ শিখিয়েছি। ও তার স্কুলে ওদের কালচারাল প্রোগ্রাম হতো বছরে একটা করে, জি 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 সেটাতে সে নাম, মানে ওদের 3,500 থেকে 4,000 স্টুডেন্ট সবাই সেই প্রোগ্রামে উপস্থিত থাকতো এবং মানে একটা হইচই পড়ে যেত বাংলা নাচ দিয়ে। সেই রঙের মেলা, মানে বাংলা দিয়ে মাথায় রাখতো স্কুলটা। এগুলা বিশাল বড় জিনিস কমিউনিটিতে। এবং এর বাইরেও ভাষা শিক্ষা, আমাদের ভাষা শিক্ষাটা বাচ্চাদেরকে দিতে হবে। হ্যাঁ, এগুলো অনেক, এইভাবেই আমরা কমিউনিটিতে আমরা ভূমিকা রাখতে পারি এবং সাধারণত মারা অর্থাৎ নারীরাই এই কাজটা করে থাকে, করতে পারে। জি জি অবশ্যই। এর বাইরে আরো আছে শ্রমিক শ্রেণীর একটা বড় অংশ নারী। জি 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 হ্যাঁ, এই নারী তাদের নারী বিষয়ক নানান ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে। সেটাও পারে এই নারীরাই বিভিন্ন ভাবে তাদেরকে উপদেশের করা যেতে পারে তাদেরকে। জি জি অবশ্যই আপা। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপা, খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেইন করলেন। তো এমনি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আপনি কি করতে চান ভবিষ্যতে? আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আপনি কোথাও কাজ করতে চান, যেহেতু আপনার বাচ্চারা এখন বড় হয়ে গেছে? তো এই সম্পর্কে যদি কিছু বলেন আমাদেরকে, কিছু করার প্ল্যান আছে কিনা? হ্যাঁ, এই ধরনের সুযোগ থাকলে আমি অবশ্যই করব। আমার ইচ্ছা আছে এখানে দুবাই ফাউন্ডেশন একটা লোকাল মহিলাদের একটা অর্গানাইজেশন আছে, এলিট ক্লাসের মহিলাদের, তারাই এটা ফান্ডটা অ্যারেঞ্জ করে। জি 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 আমার একবার সুযোগ হয়েছিল ডাব্লিউ থেকে সেখানে যাবার। আমি সেখানে গিয়ে দেখেছি বাংলাদেশি প্রচুর মহিলারা আছে যারা বিভিন্ন ভাবে পুলিশের কাছে যায়, ওদেরকে বিভিন্ন ভাবে সহায়তা দেওয়া যায়। হ্যাঁ, অর্থনৈতিক সহায়তা, আইনি সহায়তা, কিংবা আরো শারীরিক যে সহায়তাগুলো, সেগুলোও তাদেরকে দেওয়া যায়। এটা মানে আমার দেখা অনেক বড় একটা জিনিস। ওই কাজগুলো আবার যাই অবশ্যই অবশ্যই। জি 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 আপা, এমনি কিছু করতে চান কিনা, সেই ওনাদের সাথে কোনো কাজ করার কোনো সুযোগ আপনার ভবিষ্যতে হবে কিনা, সেই বিষয়ে যদি কিছু বলতেন। হতেও পারে। আমি এরকম আরো মেয়েদের লেবার ক্যাম্পে আমি গেছি, লেবার ক্যাম্পে ওদের সাথে ওদের দেখার অভিজ্ঞতা হয়েছে, ওদের সাথে কথা বলার অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, এই কাজগুলো অবশ্যই আমি করতে চাই। এই কাজগুলো আমি ভবিষ্যতে আমার এই ধরনের চিন্তা ভাবনা আছে, আমি আশা করি আমি করব। আচ্ছা, ইনশাআল্লাহ আপা, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে যাব ইলমি রহমানের কাছে। ইলমি রহমান, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, করোনাকালীন সময়ে একজন ডাক্তার হিসাবে আপনার কি পরামর্শ আছে, যদি আমাদের সাথে শেয়ার করেন। করোনা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন সেমিনার হয়েছে, লাইভ টক শো হয়েছে, এবং নিয়ম কানুন সবাই মানে জানে। তো কিন্তু ওগুলো ফলো করতে করতে একসময় এসে লোকজন আর ফলো করতে চাচ্ছে না। এখন আর যাচ্ছে না। জি জি, এখন বর্তমানে আমি এই সিচুয়েশনটা দেখছি, কিন্তু তারপরে বাধ্য হয়ে বলতে হবে ওগুলোই করতে হবে আমাদের। প্রিভেনশন ইজ বেটার দেন। তো হাত ধোয়া, মানে সবসময় স্যানিটাইজার ইউজ করলে আমি দেখলাম যে আজকাল ইদানিং দেখে অ্যালার্জি হয়, র্যাশ হয়। তো ভালো হবে যদি জাস্ট সাবান দিয়ে ভালো করে হাতটা সুযোগ পেলে
সাবান দিয়ে হাত ধুয়ে জি। ফেলা। তারপরে জি, জি, কাশি আসলে মাস্ক খুলে না, মাস্কের ভিতরে চেষ্টা করবেন মানে হাঁচি কাশি দেওয়ার, কথা বলাটা। জি, আমার জি, প্রায় জি, রোগী আছে, তারা মনে করছে যে তাদের কথা শোনা যাচ্ছে না, তারা মাস্কটা নামিয়ে কথা বলে। তো তাদেরকে জি, বারবার আমার দিতে হয় যে যতই এটা টায়ারসাম, আমি প্রত্যেকটা জি, রোগীকে বলবো এবং প্লিজ জি, জি, আপনি আপনার সেফটির জন্য আপনি মাস্কটা জি, পরান। তারপরে জি, 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 ডিস্টেন্স এটা অবশ্যই মেনটেন করা। তারপরে জি, হচ্ছে যখন হাঁচি আসবে, কাশি আসবে তখন এই যে এভাবে আরকি এলবোর মধ্যে করাটা। আর জি, আর সোশ্যাল গ্যাদারিং যতটা সম্ভব এভয়েডই করা, জি, যতটা সম্ভব না এভয়েডই করা, জি, এটাই। আর মাশাআল্লাহ আমরা একটা এমন দেশে আছি ইউনাইটেড আরব এমিরেটস এ যে তাদের তারা যেটা আরকি মানে তারা যেভাবে কোভিডটাকে তারা হ্যান্ডেল করেছে মানে জি, জি, এটা সত্যি মানে কমেন্ডেবল এবং এটাকে জি, মানে জি, অবশ্যই, অবশ্যই। এটা আমিও সবসময় বলি যে এবং ইউএই তে ওরা যেভাবে হ্যান্ডেল করেছে, ইটস জি, আনবিলিভেবল। খুবই এবং সুন্দর আমি করে ওরা হ্যান্ডেল করেছে। আর আমি অনেক লাকি যেটা আমি একদম কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। জি, জি, যে কিভাবে সরকার কাজ করেছে। নাম্বার 1 জি, ওরা যেটা করেছে যে প্রচুর টেস্ট মানে করোনা টেস্ট আছে ওটাকে ওরা এভেইলেবল করে দিচ্ছে জি, এবং জি, ফ্রিতে ফ্রিতেই বেশি ছিল, এখনো আছে। আর যেটা হচ্ছে গিয়ে আম আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশীরা দেশে বসে আমি এরকম কিছু শুনেছি কিছু টক শোতে যে এটা একটা কমপ্লেইন ছিল যারা বড়, বড় প্রফেসররা যারা কথা বলছে, ডাক্তাররা, জি, যে পেশেন্ট ডাক্তারের কাছে যাচ্ছে না, যায়নি শুরুতে। জি, এর জন্য তারা যেহেতু বাসায় বসে টোটকা বা ঘরোয়া হোম রেমেডি করে তারা জি, নিজেদেরকে সুস্থ করার চেষ্টা করেছে। বাই দ্য টাইম দেখা গিয়েছে এটা গড়িয়ে খারাপ দিকে গেছে এবং এর জন্য মৃত্যুর হার বেশি। জি, ইন্টেনসিভ জি, মানে আইসিইউ দেখা গেছে বেড সীমিত ছিল, আছে জি, জি, এখনো। জি, এগুলো নিয়ে সমস্যা হচ্ছে। বাট জি, এই জি, জায়গাটাই পার্থক্য আরব আমিরাতে। সেটা হচ্ছে গিয়ে যে আমার মনে আছে যখন করোনা যখন স্টার্ট হলো মার্চ থেকে আমি হুম, হিমশিম খাচ্ছিলাম রুগী দেখতে দেখতে। জি, 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 মোটামুটি সব সেই বাংলাদেশিরাই এখানে ঝাঁপিয়ে পড়েছিল। জাস্ট জি, একটু জি, কাশি, একটু সর্দি তারা ডাক্তারের কাছে ছুটে আসছে। জি, জি, এই জি, behavior, এই যে অ্যাটিটিউডের যে ডিফারেন্সটা এটা একটা মারাত্মক হেল্প করেছে এখানকার বাংলাদেশিদের। জি, জি, অবশ্যই, অবশ্যই। আমি অন্যান্য দেশে বাঙালি বলবো না। আমি আমার আমার মানে নলেজ থেকে আমি যেটুকু বুঝি, আমি এরকমও দেখেছি যে কেউ বলেছে ফোন দিয়ে ফোন করে বলেছে যে আমাদের একটু জ্বর বা যেটাই হোক, ঠিকই এসে অ্যাম্বুলেন্স এসে বাসা থেকে নিয়ে যাচ্ছে এবং কাকে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, কে কোথায় থাকবে, বাচ্চাদেরকে ফোন করে পর্যন্ত তারা খবর নিচ্ছে যে তোমরা বাসায় ঠিক আছো কিনা। বিকজ সামটাইমস বোথ প্যারেন্টস আর সিক, লাইক দুজনেরই করোনা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটাল থেকে তারা স্পেশালি ফোন করে ফ্যামিলিদেরকে খোঁজ খবর নিচ্ছে যে তারা আসলে কেমন আছে বা এভরিথিং আর কি। তো এই ব্যাপারটা আপনি কতটা নিশ্চিত? আপনার কি মনে হয় যে আমি কি এটা ঠিক ধরেছি? ব্যাপারটা কি এরকম ছিল? হ্যাঁ, অফ কোর্স মানে জি, ইনফ্যাক্ট আমি তো আরো কাহিনী জানি। তো জি, জি, এটা জি, একটা নাম্বার 1 যে ওরা টেস্টিংটা বাড়িয়ে দিয়েছে এবং লোকজনের অ্যাটিটিউড তারা এসে তারা কনসিয়াস। তো ব্যাপারটা হুম, যেটা হয়েছে ফার্স্টে আমরা এবং লোকজন দ্বিধা করেনি মানে পেশেন্টরা দ্বিধা করেনি জি, যেটা জি, আমাদের সেটাই, সেটাই। জি, ব্লাড টেস্ট দিয়েছি ওরা করেছে। তো জি, এক্স-রে জি, দিয়েছে, এক্স-রে করেছে। তারা জিজ্ঞেস জি, করেনি বা হ্যাঁ, এটাই। এবং এবং জি, জি। তারা কনশাস তারা জানতে চায় যে তাদের অবস্থাটা এই মুহূর্তে কি। তো এখন কি? জি, যথেষ্ট জি, কনশাস নিজেদের ব্যাপারে হ্যাঁ। তো জি, এটা হওয়াতে যেটা হয়েছে যে সিরিয়াস কেস হসপিটালে যাওয়ার মতো ফিল্টার হয়ে গেছে বা কমে গিয়েছে। জি, 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 এটা জি, একটা বড় সেটাই, ফ্যাক্টর। তো তারপরে জি, সত্যি কথা বলতে কি এটা ৩ টা স্টেজের মধ্যে দিয়ে গেছে। বিশেষ করে এখানকার কোভিড এর যে সিচুয়েশনটা। শুরুতে মানে পেশেন্ট ওরা ওভাবে ট্রিটমেন্ট করেছে যেভাবে আপনি বললেন যে পার্সোনাল কেয়ার দিয়েছে ফোন করে বা জি, হসপিটালে বাইরে চলে গেছে প্রত্যেকটা জি, মানুষকে ওরা আদর করে দেখেছে। জি, জি, মাঝখানে জি, জি, যখন নাম্বার জি, বাড়ছিল, টেস্টিং বাড়ছিল, বাট ফেটালিটি কিন্তু অত বেশি ছিল না। জি, জি, এটা এটা এখনো যে ফ্যাটালিটি রেট এখনো খুবই কম ৩ থেকে ৪ জি, এবং এটার কারণ হচ্ছে গিয়ে যে মাঝখানে যদিও মানে ওদের সিটও সীমিত হয়ে গেছে দেখা গিয়েছে যেটা শারজার যেরকম আমি দেখেছি যে যখন জি, কাসিমিয়া হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল বেড জি, জি, সীমিত ওরা কি করলো জি, 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 পেশেন্টকে জি, নিয়ে
ওরা দরকার হলে যখন এটা খুব সিরিয়াস, হয়তো বাসায় বোধহয় বলছে যে তুমি একটা পালস অক্সিমিটার কিনো, হয়তো তার ডায়াবেটিস আছে বা অ্যাজমা আছে বা কার্ডিওভাস্কুলার হৃদরোগের প্রবলেম আছে, কোমরবিডিটি আছে আশেপাশে, তখন তার হয়তো একটু শ্বাস প্রবলেম হচ্ছে, বাট দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালে সিট নেই, তখন ওরা যেটা করতে পারে বারবার ওরা মানে অ্যাম্বুলেন্স এসে প্যারামেডিক্সরা এসে চেক করছে এবং অক্সিমেট্রি মানে পালস অক্সিমিটার দিচ্ছে। তারপরে যখন দেখেছে যে না 94% এর নিচে বা 92 নিচে চলে যাচ্ছে, তখন ওরা করেনি, ওরা সাথে সাথে নিয়ে, যদি কাসিমিয়া হসপিটালে ওরা সিট দিতে পারছে না বা হয়তো একদিন এমার্জেন্সি ট্রিটমেন্টটা করে, ওরা দেখা গিয়েছে অন্য যে স্টেট আছে, আরব আমিরাতের 7টা স্টেট এবং যত হসপিটাল আছে ওখানে ওরা করে দিয়েছে পেশেন্ট। এবং আমার পরিচিত একজন আঙ্কেল, উনি মাশাআল্লাহ উনি এসে আমাকে 1 মাস পরে এসে যেটা বললো যে মানে আমি 5 স্টার হোটেলে ট্রিটমেন্ট পেয়েছি, এন্ড আই ফিল মাচ, অথচ উনি যথেষ্ট অসুস্থ ছিল। সো এটা মানে সত্যি আমি এটার কারণে ওদের কাছে অনেক কৃতজ্ঞ। অবশ্যই অবশ্যই এমনি আমরা যারা ইউএই তে বসবাস করছি, এই করোনাকালীন সময় যারা আমরা ছিলাম, আমরা আসলে সব দেখেছি যে আসলে ওরা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছিল সবাইকে। এটা সত্যি মানে যত বেশি বলবো আমার মনে হয় প্রশংসা করাটা তত মানে কমই হয়ে যাবে। তো ধন্যবাদ ইউএই গভর্নমেন্টকে আমাদেরকে এত সুন্দর করে ট্রিট করার জন্য। আর ইলমি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর করে এত কিছু এক্সপ্লেন করার জন্য। অনেক ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। আমি এখন চলে যাব মিসেস শারমিন নাহার প্রিয়াঙ্কার কাছে। এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের সবাইকে। তুমি যদি এরকম সুযোগ না দিতেন আমরা এরকম একসাথে করতে পারতাম না এবং সুন্দর এরকম আড্ডা দিতে পারতাম না। জি অবশ্যই অবশ্যই, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন কথা বলবো শারমিন নাহার প্রিয়াঙ্কার সঙ্গে। তো প্রিয়াঙ্কা, আপনার সঙ্গে যে প্রশ্নটায় ছিলাম আমরা, সেটা হচ্ছে আপনার নেক্সট ইয়েটা যেটা হচ্ছে যে একজন নারী এগিয়ে যাবার ক্ষেত্রে স্বামীর কতটুকু ভূমিকা থাকে বলে আপনি মনে করেন, সেই ব্যাপারে যদি কিছু আমাদের সাথে শেয়ার করেন। অবশ্যই আপু, স্বামীর তো অবশ্যই ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করছি যে অবশ্যই স্বামীর ভূমিকা থাকবে, কিন্তু একজন নারী বা একজন মানুষের, নারী তো একজন মানুষ, যদি তার প্রবল ইচ্ছা শক্তি থাকে, যদি তার প্রবল ইচ্ছা শক্তি থাকে এবং সে যদি এগিয়ে যেতে চায়, তাহলে ইনশাআল্লাহ সে এগিয়ে যাবে। তবে যদি তার পরিবার ও স্বামীর সমর্থন না থাকে, সেটা হবে খুব বন্ধুর। আর যদি সমর্থন থাকে তাহলে তো ভীষণ স্মুথ হয়ে যাবে। তো অবশ্যই আমি মনে করি এক্ষেত্রে 100% থাকা উচিত। আর আমি সৌভাগ্যবতী যে আলহামদুলিল্লাহ আমি সেদিক থেকে অনেক সমর্থন পাচ্ছি, সব ক্ষেত্রেই সে আমার পাশে আছে। যদি আমার কোনো ইচ্ছা, আমার কোনো মতামত যদি ইতিবাচক হয়, এবং ইনশাল্লাহ ইতিবাচকই হয়ে থাকে সবসময়, তো সেক্ষেত্রে মানে ডিনাই করার তো কোনো প্রশ্নই আসে না। তো অবশ্যই জরুরি আপু। জি ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনার এমনি ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা আছে কিনা? জি আপু, আছে। করোনা তো পুরো পৃথিবীকে থমকে দিয়েছে, কিন্তু আসলে পৃথিবী থমকে নেই, পৃথিবী চলছে। এই যে আমরা চলছি অনুষ্ঠানের মাধ্যমে। তো আগে যেটা হতো যে আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কিছুটা সময় অফিস করতাম, আমার জীবনটা একটা রকম ছিল। পরে আমি করোনাকালীন সময় থেকে নিজেকে অন্যভাবে গুছিয়ে আমার সংসারকে সামলে নিয়ে আমি অন্যরকম পরিকল্পনা তৈরি করেছি। আর যেহেতু নারীরা এগিয়ে যাচ্ছে, তো আমারও ভালো লাগে অন্যকে দেখে, আর আমারও খুব ইচ্ছা যে আমি নিজে কিছু একটা করব, নিজে কিছু একটা করব। তো আমি জাস্ট এখন পাশাপাশি আমি সংসার সামলে, বাচ্চা সামলে আমি একটা নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। সবাই শুভকামনা রাখবেন। আর এটা নিয়ে এগিয়ে যাব। ইউটিউবটা কিভাবে, আপনার ইউটিউবে কি নামে আছে? আমি শিওর সবাই সেটা দেখবে এবং জানবে ইনশাআল্লাহ। আমি বলছি আপু, থ্যাংক ইউ, আমি বলবো। তো এই একটা যে আমি এটা নিয়ে এগোনোর ইচ্ছা, আর আমি একজন নারী উদ্যোক্তা হতে চাই, এটা আমার খুব ইচ্ছা। এখন আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি হতে পারবো। আর আমি যে চ্যানেলটি ওপেন করেছি আপু, আপনাদেরকেও বলছি, আমাদের অতিথিরা আছেন,
তো সবার উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটির নাম হচ্ছে রূপসী বাংলা ব্লগ ইউএই। রূপসী আর বাংলা আমার ছেলে মেয়েদের নাম, তা আমি ওদের নামে এটি ওপেন করেছি। এবং এটি আসলে চ্যানেলটা আমার জীবন সম্পর্কে, আমার মেমোরিজ, আমার লাইফ, আমার ট্রাভেল, ঘুরতে ভালোবাসি। তো যেহেতু শুরু এটা, আমি অত এক্সপার্ট এখনো হয়ে পারিনি। ধীরে ধীরে এগোচ্ছি, আশা করি সবাই পাশে থাকবেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয়াঙ্কা, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে কথায় কথায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ধন্যবাদ দিতে চাই ডক্টর ইমি রহমানকে, আমি ধন্যবাদ দিতে চাই অ্যাডভোকেট সেলিনা আক্তার লীনাকে, এবং সর্বশেষ আমাদের যিনি অতিথি ছিলেন মিসেস শারমিন নাহার প্রিয়াঙ্কা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপু আপনাকে এবং এই এসডিটিভির সকল নেপথ্যে যারা আছেন তাদের সবাইকে, হৃদয় ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আশা করি আমাদের এই চেষ্টা আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। দর্শক মণ্ডলী, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের স্বাধীন দেশ টিভি পেতে হলে ভিজিট করুন ফেসবুক, টুইটার এবং ইউটিউবে। আমাদের একটি ওয়েবসাইট আছে, সেটি হচ্ছে www.স্বাধীনদেশ.tv। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। শেষ না, বন্ধ করে না কেন? ওখান থেকে বন্ধ করবে না নাকি আমরা বের হয়ে আসবো?